আমার সাথে আছেন এই মুহূর্তে অর্থনীতিবিদ ডক্টর আবু ইউসুফ। ডক্টর আবু ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আসলে নির্বাচন একেবারেই তো ঘনিয়ে আসছে। আমরা কাল সকালেই তো সবাই ইনশাআল্লাহ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন। মূলত নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ভোটাররা একটা দিক খেয়াল করেন যে কর্মসংস্থানের দিকে আসলে কোন প্রার্থী নজর দিচ্ছে, বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে নজর দিচ্ছে, আমাদের দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে কে বেশি ভালো চোখে দেখছে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে। তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় আসলে সামনের দিনের যেই দলই আসলে ক্ষমতায় আসুক না কেন, তার মূল চ্যালেঞ্জটা আসলে কি হবে? জি, ধন্যবাদ। আসলে দীর্ঘদিন পর একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হতে যাচ্ছে, সেখানে একটা যাদেরকে আমরা বলি ইয়াথ গ্রুপ, এই জেনারেশনটা অনেকেই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে। প্লাস হচ্ছে, যেহেতু এই ধরনের নির্বাচনের যে পরিবেশটা অনেক দিন থেকে অনুপস্থিত, এবং বিশেষ করে 5ই আগস্ট পরবর্তীতে মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করাটা যেই সরকার গঠন করুক না কেন, যেই দলই, তাদের কাছে একটা বড় ধরনের প্রত্যাশা কিন্তু মানুষের আছে। এবং এই যেই সরকার আসবে তাদের জন্য একটা ট্রাস্ট বিল্ডিংয়ের একটা জায়গা, একটা কনফিডেন্সের একটা জায়গা, সেটা যেমন যারা ইনভেস্টর আছে তাদের যেমন একটা কনফিডেন্সের বিষয় আছে, এবং যারা ভোটার, যারা জনগণ, তাদেরও কিন্তু একটা কনফিডেন্সের একটা বিষয় আছে। এর বাইরে আমরা যেহেতু বহির্বিশ্বের সাথে, একটা গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, সেখানেও কিন্তু একটা বার্তার দেয়ার একটা সুযোগ কিন্তু আসছে, যে সরকারের হাতে থাকবে, যে বাংলাদেশকে বহির্বিশ্বে বিভিন্ন কারণে হোক আমরা একটা ইমেজ সংকটে কিন্তু ভুগছি। এই ইমেজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সেই জায়গাটা কিন্তু এগিয়ে নেওয়া যাওয়ার একটা বিষয় আছে। তাহলে আপনি যে অর্থনীতির কথা বলছেন, আমরা জানি যে যে কোনো রিফর্ম করার সাথে এটি কিন্তু, যে অর্থনৈতিক স্থিতিশীলতা, এটি হচ্ছে একটা পূর্ব শর্ত। কিন্তু এইটাকে একদম আমরা বলি নেসেসারি কন্ডিশন অর্থনীতির ছাত্র হিসাবে, এইটাকে রেখে সামনের দিকে অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, রিফর্মগুলো। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রথম 100 দিন বা প্রথম বছর একটা বড় ধরনের, আপনি শুরুতেই কিভাবে এগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে সরকারের হাতে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু অনেকগুলো কাজ ওনারা করে গেছেন। হয়তো কতটুকু করতে পেরেছেন ইমপ্লিমেন্টেশন এই 1.5 বছরের মাথায়, সেটি নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কিন্তু কতগুলো ডকুমেন্টেশন কিন্তু তৈরি করে গেছেন। যেমন টাস্কফোর্স রিপোর্ট, হোয়াইট পেপার রিপোর্ট থেকে ঐক্যমত কমিশনের রিপোর্ট, বিভিন্ন লোকাল গভর্নমেন্টের সংস্কার রিপোর্ট থেকে আর অনেকগুলো রিপোর্ট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্টাডি কিন্তু করা আছে। সেই রিফর্মের জন্য যা যা করা দরকার আছে সেগুলো কিন্তু করা আছে। সেইটাকে মাথায় রেখে নতুন গভর্নমেন্ট নিশ্চয়ই তাদের মতো করে করবেন, কিন্তু তাদের একটা কিন্তু বেস কিন্তু আছে। সেইটাকে যদি, যেহেতু একটা অনেক বিশেষজ্ঞ, একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্ট এইগুলো করেছেন, তো সেইটাকে যদি সামনের দিকে ইমপ্লিমেন্টেশন করতে পারে, আমি মনে করি এটা একটা, যে গভর্নমেন্ট আসবে তাদের জন্য একটা বাড়তি এই পাওনা কিন্তু এই জায়গাটা। এখন অর্থনৈতিক স্থিতিশীলতার যে জায়গাটা বলছি, আমরা ব্যাংকিং খাতের কথাই যদি বলি, ব্যাংকিং খাতে আমরা দেখেছি, যদি আপনি আমাকে বলেন যে অনেক এই সরকারের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে একটা ভালো ভিজিবল কিছু রিফর্ম কিন্তু হাতে নিয়েছে। অন্তত আমরা আর্থিক খাতের যে জায়গাটুকু, হয়তো আরও অনেক কিছু করা যেত, কিন্তু অন্তত এইটুকু তো আমরা দেখলাম কি পরিমাণ মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত না দেওয়ার যে সংস্কৃতি, কিছু কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ সেখানে পুনর্গঠন করা হয়েছে, একটা স্বচ্ছতার জায়গাটা অন্তত শুরুটা হয়েছে, সেইটুকু আমি
বলতে কিন্তু পারি। সাধারণ মানুষের একটা সবসময় একটা কনসার্ন থাকে মূল্যস্ফীতি নিয়ে, সে যাতে স্বাচ্ছন্দ্যে তার নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে যাতে তার কোনো আশঙ্কার জায়গা যেন না থাকে। আপনি জানেন যে সামনে রমজান আসছে, আসলে রমজানকে ঘিরে একেবারেই নতুন সরকার যখন গঠন হবে তখনই কিন্তু রমজানটা আসবে, এবং প্রতি বছর আমরা রমজানে একটি দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার একটা আশঙ্কা দেখি এবং বেড়ে যায়ও দেখি, ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট থাকে। এবার আসলে সেটা কিভাবে ওভারকাম করতে পারে, আপনার কি পরামর্শ না, থাকে? অবশ্যই, কারণ আমরা এটা যেহেতু ইনফ্লেশন আমরা দেখলাম যে অনেক দিন থেকে প্রায় 2-3 বছর ধরে কিন্তু ইনফ্লেশনের যে আমাদের যে কস্ট অফ লিভিং বেড়ে যাওয়ার ক্ষেত্রে পার্টিকুলারলি যারা সীমিত আয়ের মানুষ, যারা প্রান্তিক জনগোষ্ঠী, তারা কিন্তু এই মুদ্রাস্ফীতির যে নেতিবাচক প্রভাব তাদের মধ্যে কিন্তু তাদের প্রকৃত আয় কমার ক্ষেত্রে এটা অনেক বড় ধরনের ভূমিকা পালন করছে। আমরা দেখছি যে আমি যদি একটু তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখি, সেখানেও কিন্তু কিছুটা মানে মনিটারি পলিসি বা আমরা অনেক সময় বলি মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজারের ম্যানেজমেন্টের মাধ্যমে কিছুটা কমানোর কিন্তু চেষ্টা করা হয়েছে। হয়তো প্রত্যাশিত জায়গায় আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনা করি, আমরা ইভেন ভারতের যদি বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি বা নেপাল বলি, আপনি দেখবেন তাদের ইনফ্লেশন 5%-এর নিচে আছে। তো সেখানে এখনও আমাদের কিন্তু ইনফ্লেশন যদি আমরা দেখি 8%, 9%-এর মধ্যে কিন্তু সেটা ঘুরপাক খাচ্ছে। তো সরকারের প্রথম কাজ হবে জনগণকে একটা স্বস্তি দেওয়ার। এখন এই স্বস্তিটা কিভাবে দিতে পারে? আমরা দেখি যে ইনফ্লেশনের ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে উৎপাদক এবং ভোক্তা, এর মাঝখানে একটা গোষ্ঠী আছে যারা হয়তো এই মধ্যস্বত্বভোগী আমরা বলি, সবাই আমরা বলি, কিন্তু এই যে ব্রেকটা এটাকে সরকারকে কিন্তু প্রথম শুরুতেই কিন্তু এটা ভাঙতে হবে এবং দেখাতে হবে যে চাঁদাবাজি যদি হয় বা সেখানে যদি কোনো ধরনের কমিশন বাণিজ্য হয়, সেটার আলটিমেট রিফ্লেকশন কিন্তু জনগণের উপরে কিন্তু পড়ে। এই জায়গাটা যদি বন্ধ করতে পারে, মানুষের প্রত্যাশা, মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না, মানুষ আর ঘুষ দেখতে চায় না, মানুষ দুর্নীতি দেখতে চায় না, এরকম একটা পরিচ্ছন্নতার দিকে যদি সরকার প্রথম দিকেই যদি এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা দেখছি যে যারা রাজনৈতিক দলগুলো তারা কিন্তু নির্বাচনী ইশতেহারে কিন্তু এই বিষয়গুলোকে, এগুলো মানুষের কিন্তু একটা মনের কথা, একটা তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু এই জায়গায়, এবং সব জায়গা থেকে রাজনীতিকে আলাদা করে রাখা, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটা প্রশাসন হোক, সেটা স্বাস্থ্যের জায়গায় হোক, এই জায়গাটা যাতে অন্তত বিনীতভাবে যারাই সরকারে আসবেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই রাজনীতি করবেন, কিন্তু এই যে লেজুর ভিত্তিক রাজনীতি বিভিন্ন জায়গায়, সেটার এবং এটার ফলে যে সাধারণ মানুষের উপর যে প্রভাবগুলো পড়ে, আপনি দেখেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এখন দেখি যে এখন ফার্স্ট ইয়ারে সিট পাচ্ছে, এখন কোনো গণরুম নাই, মানে অর্থাৎ এই সংস্কৃতিটা যাতে আরো যাতে এগিয়ে যায়। আপনি একটি বিষয় বলছিলেন 100 দিনের একটা কর্মসূচি যাতে হাতে নেওয়া হয়, কোন বিষয়টাকে আসলে অগ্রাধিকার দেওয়া উচিত এই কর্মসূচির ভিত্তিতে? আমার কাছে যেটা প্রথম যেটি দরকার সেটি হচ্ছে কর্মসংস্থানের বিষয়টা। কারণ আমরা এখন আমাদের জানেন আপনারা যে আমাদের যে প্রবৃদ্ধির কথা, সেটা কিন্তু একটা খুব স্থির একটা ধীর গতি কিন্তু চলছে। তাহলে এর বাইরে যে কর্মসংস্থানটা, এবং বিভিন্ন নির্বাচনী ইশতেহারেও এটিকে বলা হচ্ছে, কিন্তু সেটা যাতে বাস্তবে, কারণ অনেক কিছুই কিন্তু বলা হয়, কিন্তু সেটা যাতে আমাদের যে বাস্তবে তার রিফ্লেকশনটা, পার্টিকুলারলি কর্মসংস্থানের যে বিষয়টা, এবং সেখানে যাতে মেরিটোক্রেসি অর্থাৎ মেধার যাতে মূল্যায়ন হয়, সেখানে যাতে অন্যান্য যে সমস্ত রাজনীতি বা যেখানে আপনার দুর্নীতি বা এই জায়গা থেকে যদি বের করে নিয়ে আসতে পারে, অর্থাৎ মেধাবীরাই যদি দেশের কর্মসংস্থানে তারা যদি সুযোগ পায়, সেটা পাবলিক সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, প্রত্যেকটা জায়গায়। এবং আরেকটা সুযোগ হচ্ছে আমাদের যেহেতু ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কারদের, তাদেরকে যদি আমরা দক্ষতা তাদের বৃদ্ধি করে, ক্যাপাসিটি বিল্ডিং করে তাদেরকে যদি আমরা বাইরে পাঠাতে পারি, এটা কিন্তু আমাদের বিরাট একটা উইন্ডোজ। এখন দেখতে হবে কোথায় কর্মসংস্থানের বহির্বিশ্বের সুবিধা আছে, সেই জায়গাগুলো কি ধরনের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, সেই অনুযায়ী যদি আমরা মানে তাদেরকে আমাদের যে প্রত্যেক বছর যে প্রায় 22 লাখের মতো ইয়াং গ্রুপ লেবার মার্কেটে তারা যে প্রবেশ করছে, সুতরাং তাদেরকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। একটা গ্রুপ হচ্ছে সরকারি চাকরি করছে, একটা গ্রুপ প্রাইভেট সেক্টরে যাচ্ছে, এবং 85% কিন্তু ইনফর্মাল ইকোনমি। এখন ইনফর্মাল ইকোনমিকেও যাতে আমরা সেটাকেও যাতে অন্তত যাতে তাদের যে একটা ন্যায্যতা হয়, সেখানেও যাতে অন্তত ন্যূনতম যে মজুরি সেটা যাতে বাজারের সাথে একটা রিফ্লেকশন থাকে,
তো সেই জায়গাটা আমাদের এই কর্মসংস্থানের জায়গাটা আমাদের রাখতে হবে। কর্মসংস্থানের কথা যেহেতু বলছেন, কর্মসংস্থানের ক্ষেত্রে তো আমার বেসরকারি বিনিয়োগটাও জরুরি, কিন্তু আমরা দেখছি আসলে যেমন ধরেন বেসরকারি ঋণ প্রবৃদ্ধি প্রায় 6%-এ চলে এসছে। তো এই বেসরকারি বিনিয়োগটা বাড়ানোর জন্য যে বিনিয়োগ পরিবেশটা দরকার, সেটা আসলে কিভাবে তৈরি করতে পারে? অবশ্যই যেটি বললাম যে অর্থনৈতিক স্থিতিশীলতা, আরেকটা হচ্ছে আপনার এনাবলিক এনভায়রনমেন্ট ফর দ্য ইনভেস্টর, সেটা লোকাল ইনভেস্টর হোক, সেটা যদি বাইরের ইনভেস্টর হোক। আপনি দেখেন আজকে ভিয়েতনাম কেন এত দূর এগিয়ে যাচ্ছে। আপনাকে ফোকাস করতে হবে যে একজন ব্যবসায়ী সে যাতে ব্যবসার একটা পরিবেশ থাকে, তার কস্ট অফ ডুইং বিজনেস যেটাকে আমরা বলি, তার সেই জায়গাটা যাতে তার কম হয়, সে যাতে স্বাচ্ছন্দ্যভাবে তার বিজনেস করতে পারলে কর্মসংস্থানের সুযোগ হবে। আরেকটা উইন্ডোজ হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিদেশিরা যদি মনে করে যে না একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আছে, একটা রাজনৈতিক স্থিতিশীলতা আছে, এখানে বিনিয়োগের পরিবেশ আছে, তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থান, এই যে কর্মসংস্থানের জন্য অবশ্যই আমাদের এফডিআই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো, সেইগুলো ইন্ডাস্ট্রিগুলোকে আমরা কিভাবে অ্যাট্রাক্ট করতে পারি। আপনি কোনোভাবেই যদি পরিবেশ, ওনাদের যে কনফিডেন্সটা, যেটা আমি শুরু করেছিলাম, যে ট্রাস্টের জায়গাটা, সেটা লোকাল ইনভেস্টর হোক, সেটা বাইরের ইনভেস্টর হোক, সেই জায়গা। আরেকটা জায়গায় আমাদের একটু বের হয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের পাবলিক ডেট। আমরা দেখি আমাদের পাবলিক ডেট, সেটা এক্সটার্নাল ডেট এবং ডোমেস্টিক ডেট, কোনোভাবে যাতে টাকা ছাপিয়ে সেটা যাতে এই যে লোকাল যে ডিমান্ডগুলো, আমরা আমাদের ফিসক্যাল স্পেসটা কিভাবে বাড়াতে পারি। এবং অর্থনৈতিক যে শ্বেতপত্র কমিটিতে আমি নিজে এই ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশনের যে চ্যাপ্টারটা, সেটার মধ্যেও কিন্তু বলা আছে, এবং বিভিন্নভাবে সেখানে এনবিআরেরও একটা স্পেশালাইজড কমিটি ছিল, টাস্কফোর্স রিপোর্ট বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি বলা আছে। তো কিছু কিছু রিফর্ম হয়তো হাতে নিয়েছে, কিন্তু ফিসক্যাল স্পেসে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু বলেছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, যেটি হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট, সেটাকে কিভাবে হয়তো এখন 7% থেকে 15% যদি নিয়ে যেতে হয়, সেটার জন্য যে রিফর্মগুলো দরকার, সেই রিফর্মগুলো আসলে ইমপ্লিমেন্টেশন, সেই জায়গাগুলো রাজনৈতিক সদিচ্ছাটা খুব ইম্পর্টেন্ট। আসলেই আমরা চাই কিনা, সেখানে একটা বড় উইন্ডোজ হচ্ছে অটোমেশন করা, সেটা ভ্যাট কালেকশন থেকে আরম্ভ করে আমাদের ট্যাক্স নেট বাড়ানো থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায়। আমি যদি ফিসক্যাল স্পেসটা বাড়াতে পারি, তাহলে ফিসক্যাল স্পেসটা বাড়াতে পারলে এডুকেশনে বেশি খরচ করা যাবে, স্বাস্থ্যে বেশি খরচ করা যাবে, সোশ্যাল প্রোটেকশনে খরচ করা যাবে। তাই না, আমি যদি ডোমেস্টিকটা বাড়াতে পারি, তাহলে তো আমার বিদেশি যে ঋণ নির্ভরতা, সেটাও কিন্তু কমে আসবে। সেটা অবশ্যই কমে আসবে। আপনি দেখেন আমাদের বাজেটে মানে ঋণের যে সুদ, সেটি হচ্ছে 15% মতো, অথচ আমরা শিক্ষা খাতে খরচ করি 12% মতো, স্বাস্থ্য খাতে আমরা খরচ করি 5% মতো। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের ফিসক্যাল স্পেস বাড়ানোর কিন্তু অনেক সুযোগ আছে, কিন্তু সেটার জন্য যে রিফর্মটা দরকার, সেই রিফর্মটা রাজনৈতিক দলগুলোর বা যিনি ক্ষমতায় আসবেন, তার যে একটা স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে, এবং সেটা যাতে ইমপ্লিমেন্টেশন হয়। কিছুই অটোমেশনের কাজ কিন্তু আমরা দেখেছি যে এনবিআর শুরু করেছে, কিন্তু সেই জায়গাগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, যেখানে যে রিকমেন্ডেশনগুলো আছে, সেই রিকমেন্ডেশনগুলো যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, ফিসক্যাল স্পেসটা আমরা। আরেকটা যেটা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলই তারা সোশ্যাল প্রোটেকশন, সামাজিক সুরক্ষা যে কর্মসূচিগুলো আছে, সেখানে ফ্যামিলি কার্ডের কথা অথবা বিভিন্ন যে হেলথ কার্ড বলেন, এই জায়গাগুলো আমরা দেখতে চাই যাতে যাদের জন্য করা, অর্থাৎ যেই মানুষগুলো আমরা বলি টার্গেটেড, অর্থাৎ আমি টার্গেট করছি যে এই গ্রুপটা পাবে, সেই টার্গেট গ্রুপেরও কিন্তু তাদের কিছু কন্ডিশনস থাকে, ক্রাইটেরিয়া, সেখানে যাতে যে পাওয়ার সে যাতে পায়, আর যে পাওয়ার না সে যাতে না। অসংখ্য ধন্যবাদ, এই জায়গাটা আমাদের আপনাকে। তো এই ছিল আমাদের আয়োজন, এবারের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমাদের পরের আয়োজন।